আচ্ছা, ২০১০ সালের সেপ্টেম্বরের একটা সকালের কথা ধরুন। নিউ ইয়র্কের টাইম স্কোয়ার শেরাটন হোটেলের বিশাল বলরুম, মানে মানুষে কানায় কানায় পূর্ণ। হুম। আর কনফারেন্সটির নাম ছিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ। ঠিক। আর মঞ্চে বসে আছেন এমন সব মানুষরা, মানে যাদের একটা কথায় গ্লোবাল মার্কেট বা বিশ্ব অর্থনীতি রীতিমতো নড়ে জড়ে বসে। হ্যাঁ, বাগা বাগা সব টেক জায়ান্ট আর কর্পোরেট লিডাররা। একদম। একদিকে বসে আছেন গুগলের তৎকালীন চেয়ারম্যান এরিক শ্মিট, অন্যদিকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার মেলিন্ডা গেটস, আর আছেন প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের সিইও বব ম্যাকডোনাল্ড। আর তাদের ঠিক মাঝখানে কে বসেছিলেন? খোদ বিল ক্লিন্টন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো, প্যানেল ডিসকাশন যখন শুরু হলো, ক্লিন্টন এই প্রযুক্তিবিদ বা কর্পোরেট মহারথীদের দিকে খুব একটা নজর দিলেন না। আচ্ছা। হ্যাঁ, তিনি তার মাইক্রোফোন হাতে নিয়ে পুরোপুরি ঘুরে গেলেন তার পাশে বসা সাধারণ বেজ রঙের প্যান্টস্যুট পরা এক নারীর দিকে। ক্লিন্টন তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, ২১ শতকে একটি সফল দেশ গড়তে হলে আসলে কি করা উচিত। সত্যি অভাবনীয় একটা দৃশ্য এটা। মানে এই আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য তিনি ওই নারীর কাছে বিশ্বের মানুষদের জন্য পরামর্শ চাইছিলেন। আর এর পেছনের তাৎপর্যটা কিন্তু অনেক গভীর। কারণ ক্লিন্টন যার কাছে এই মহা গুরুত্বপূর্ণ পরামর্শ চাইছিলেন, তিনি সিলিকন ভ্যালির কোনো টেক জায়ান্ট ছিলেন না। হুম হুম। তিনি ছিলেন ফিনল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন। ফিনল্যান্ড, মানে ইউরোপের উত্তরের বরফে ঢাকা তুলনামূলকভাবে ছোট আর শান্ত একটা দেশ। ঠিক তাই। কিন্তু ওই সময়ের বৈশ্বিক প্রেক্ষাপটটা চিন্তা করলে ক্লিন্টনের এই প্রশ্নের পেছনের কারণটা একেবারে পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। একটু ভেঙে বলবেন বিষয়টা। নিশ্চয়ই। ধরুন বিশ্ব তখন ২০০৮ সালের ওই চরম অর্থনৈতিক মন্দার ধাক্কা সামলে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। বড় বড় দেশের অর্থনীতি একেবারে ধসে পড়েছে। হ্যাঁ, ব্যাংকিং খাত তো তখন পুরো টালমাটাল। একদম। আর সাধারণ মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে এক তীব্র অনিশ্চয়তা। ঠিক সেই চরম হতাশার সময়েই ফিনল্যান্ড বিশ্বমঞ্চে এক বিস্ময় হিসেবে আবির্ভূত হয়েছিল। রাইট। তারা শুধু অর্থনৈতিকভাবেই স্থিতিশীল ছিল তা কিন্তু নয়, মানে তাদের সামাজিক কাঠামো অন্যান্য দেশের জন্য এক বিশাল কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এই কৌতূহলটা যে কতটা যৌক্তিক ছিল তা বোঝা যায় ওই কনফারেন্সের ঠিক আগের মাসের একটা পরিসংখ্যানে। নিউজউইকের সেই বিখ্যাত জরিপটা, তাই তো? হ্যাঁ, নিউজউইক ম্যাগাজিন তাদের একটা বিস্তৃত বৈশ্বিক জরিপের ফলাফল প্রকাশ করেছিল। শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মান, অর্থনৈতিক প্রতিযোগিতা, রাজনৈতিক পরিবেশ। একদম এই প্রতিটি সুযোগ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তারা ঘোষণা করেছিল, বর্তমান বিশ্বে জন্ম নেওয়া একজন মানুষের জন্য সার্বিকভাবে সেরা দেশ হল ফিনল্যান্ড। ওয়াও! ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে এর কিছুদিন পর ব্রিটিশ রাজনৈতিক এড মিলিবেন পর্যন্ত এক কনফারেন্সে বেশ গুরুত্বের সাথেই মন্তব্য করেছিলেন, কেউ যদি বর্তমানে বিখ্যাত আমেরিকান ড্রিম, মানে আমেরিকার স্বপ্ন সত্যি করতে চায়, তবে তার আমেরিকায় নয় ফিনল্যান্ডে যাওয়া উচিত। মানে আমেরিকান ড্রিম সত্যি করার জন্য ফিনল্যান্ডে যেতে হবে। এটা সত্যিই একটা পাওয়ারফুল স্টেটমেন্ট। আসলেই। তো আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল লক্ষ্য হল এই ধাঁধার উত্তর খোঁজা। আমরা মূলত অনুপর্তানেনের লেখা অত্যন্ত সাড়া জাগানো বই দ্য নর্ডিক থিওরি অফ এভরিথিংয়ের তথ্যভাণ্ডার থেকে অন্বেষণ করব। কিভাবে একটা ছোট, অন্ধকারাচ্ছন্ন এবং বরফাচ্ছন্ন দেশ বিশ্বের অন্যতম সুখী এবং সফল রাষ্ট্রে পরিণত হল। হ্যাঁ, আমরা ফিনল্যান্ডের সমাজ ব্যবস্থা, তাদের শিক্ষানীতি এবং পারিবারিক কাঠামোর পেছনের সেই অভিনব দর্শনটি উন্মোচন করার চেষ্টা করব, যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। দারুণ একটা সেশন হতে যাচ্ছে আজ। তো এই বইয়ের লেখিকা অনুপার্তানেন নিজে একজন ফিনিশ সাংবাদিক। তার গল্পটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা। তিনি প্রেমের টানে ফিনল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তার ধারণা ছিল তিনি বিশ্বের সবচেয়ে উন্নত এবং স্বাধীন একটি দেশে যাচ্ছেন। মানে যেখানে অপার সম্ভাবনা আর সীমাহীন ব্যক্তি স্বাধীনতা তার জন্য অপেক্ষা করছে, এমনটাই তো ভাবার কথা। ঠিক। কিন্তু সেখানে যাওয়ার কিছুদিন পর থেকেই তিনি এমন এক অদ্ভুত মানসিক উদ্বেগের শিকার হতে শুরু করলেন, যা তাকে রীতিমতো দিশেহারা করে ফেলল। হুম। মজার ব্যাপার হলো, এটা কোনো কালচারাল শক ছিল না, বরং প্রতিদিনের বেঁচে থাকার লড়াই তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছিল। হ্যাঁ, আর এখানে বিষয়টা আরও গভীরে যায় আসলে। মানে তার এই উদ্বেগের কারণটা কোনোভাবেই মনস্তাত্ত্বিক দুর্বলতা ছিল না। তাহলে কি ছিল? এর পুরোটাই ছিল লজিস্টিক্যাল বা কাঠামোগত। ফিনল্যান্ডে তার জীবন ছিল অত্যন্ত সুশৃঙ্খল আর অনেকটা চিন্তামুক্ত। সেখানে স্বাস্থ্যসেবা, উন্নত শিক্ষা বা সবেতন ছুটি পাওয়াটা কোনো বিশেষ সুবিধা বা প্রিভিলেজ নয়। রাইট, সেগুলো তো মৌলিক নাগরিক অধিকার। ঠিক
কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি আবিষ্কার করলেন প্রতিদিনের অতি সাধারণ কাজগুলো এক বিশাল এবং জটিল লড়াই। যেমন ধরুন, উদাহরণস্বরূপ কেবল টিভির একটা সাধারণ সাবস্ক্রিপশন নিতে গিয়ে তিনি দেখলেন প্রথম ৩ মাসের পর বিল ঠিক কত হবে তা কোম্পানি তাকে সুস্পষ্টভাবে বলতে রাজি নয়। ওহ, হিডেন চার্জের ওই গোলকধাঁধা। একদম। প্রতিদিন তার মেলবক্সে ক্রেডিট কার্ডের অফারে ভরা চিঠির স্তূপ জমতে থাকে, আর সেগুলোর একেবারে নিচে অত্যন্ত ছোট অক্ষরে লেখা সূক্ষ্ম শর্তাবলী তাকে আতঙ্কিত করে তুলল। মানে বিষয়টা অনেকটা এমন এক জটিল ভিডিও গেম খেলার মতো, যেখানে গেমের নিয়মগুলো প্রতিনিয়ত পেছনের দরজা দিয়ে বদলাচ্ছে। হ্যাঁ, চমৎকার একটা অ্যানালজি। প্রতিটি নতুন লেভেলে যাওয়ার জন্য বা প্রতিটি নতুন দরজা খোলার জন্য আলাদা করে নিজের পকেটের টাকা খরচ করতে হচ্ছে। আর গেমের ম্যানুয়ালটা এমন দুর্বোধ্য ভাষায় লেখা যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। সত্যিই তাই। বাইরে থেকে দেখলে এই ব্যবস্থাকে অসীম স্বাধীনতা বা মুক্ত বাজার অর্থনীতির চরম রূপ বলে মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে এটি সাধারণ নাগরিকদের জন্য এক অদ্ভুত এবং নিরন্তর মানসিক চাপের কারণ। স্বাস্থ্য বীমার জন্য কর্মদাতার ওপর নির্ভর করা আর পড়াশোনার বিশাল খরচের জন্য বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর করার যে সংস্কৃতি, তা লেখিকাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। আর এখানেই তিনি বুঝতে পারেন যে এই আধুনিক ব্যবস্থায় টিকে থাকতে হলে একজন মানুষকে তার চাকরি বা পরিবারের ওপর আর্থিকভাবে এমনভাবে নির্ভর করতে হয় যা তাকে পদে পদে শেকল পরিয়ে রাখে। রাইট। এই পর্যবেক্ষণের সবচেয়ে চমকপ্রদ দিকটা হল আধুনিক জীবনের এই লজিস্টিক্যাল বা কাঠামোগত লড়াই কিভাবে মানুষকে পরোক্ষভাবে সেই পুরনো সামন্ততান্ত্রিক যুগের মতো নির্ভরশীল করে তোলেন। সামন্ততান্ত্রিক যুগ মানে ওই লর্ড আর দাসদের মতো? অনেকটা সেরকমই। একটা আধুনিক রাষ্ট্রে মানুষের স্বাধীন সত্তার বিকাশে সবচেয়ে বড় বাধা কিন্তু রাষ্ট্রের কোনো স্বৈরতান্ত্রিক আইন নয়, বরং এই কাঠামোগত নির্ভরশীলতা। খুব সাধারণ একটা বিষয় ভাবা যাক। ধরুন, একজন মানুষ হয়তো তার চাকরিতে ভীষণ অসন্তুষ্ট। বসের বাজে ব্যবহার বা কাজের পরিবেশ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। কিন্তু সে চাইলেই চাকরিটা ছাড়তে পারছে না। কারণ তার স্বাস্থ্য বীমা? ঠিক ধরেছেন। কারণ তার এবং তার পরিবারের স্বাস্থ্য বীমা ওই চাকরিটির ওপর নির্ভরশীল। চাকরি ছাড়লে যদি তার সন্তানের হঠাৎ অসুখ হয়, তবে সেই চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে গিয়ে তো পুরো পরিবারটাই পথে বসে যাবে। হ্যাঁ, এই যে ভয়, এই যে অদৃশ্য শেকল, এটি মানুষকে আক্ষরিক অর্থে তার নিয়োগকর্তার দাসে পরিণত করে। মাই গড, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধু তাই নয়, মৌলিক চাহিদার জন্য পরিবার বা নিয়োগকর্তার ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক এবং কর্মীর সাথে বসের সম্পর্কগুলো আর স্বাভাবিক বা সমান্তরাল থাকে না। এই বিষয়টা সত্যি ভাবিয়ে তোলে। যদি এই কাঠামোগত নির্ভরশীলতাই মানুষের উদ্বেগের মূল কারণ হয়, তবে ফিনল্যান্ড বা নর্ডিক দেশগুলো কিভাবে এই ফাঁদ থেকে মুক্তি পেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনার একটা অদ্ভুত জায়গায় যেতে হবে। কোথায়? একটি বিখ্যাত শিশুতোষ গল্পের চরিত্রের কাছে। চরিত্রটির নাম পিপি লংস্টকিং। পিপি লংস্টকিং, নামটা বেশ পরিচিত লাগছে। হ্যাঁ, সুইডিশ লেখিকা অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের অমর সৃষ্টি এই পিপি লংস্টকিং। পিপি এমন এক অতি মানবীয় শক্তির অধিকারী ছোট মেয়ে যে একা এক বিশাল বাড়িতে থাকে। আচ্ছা। তার কোনো বাবা মা কাছে নেই, তার কাছে এক ব্যাগ ভর্তি সোনার মুদ্রা আছে। মানে সে সম্পূর্ণ স্বাধীন এবং নিজের সব কাজ নিজেই করে। বাহ, বেশ স্বাধীন একটা চরিত্র তো। একদম। তার পাশের বাড়িতে থাকা টমি এবং অ্যানিকা নামের 2 সাধারণ ভাই বোনের সাথে তার দারুণ বন্ধুত্ব। হুম। সুইডিশ ইতিহাসবিদ এবং গবেষক লার্স ট্র্যাগার্ড এই পিপির চরিত্রটিকে নর্ডিক সমাজ ব্যবস্থার একটি নিখুঁত মেটাফোর বা রূপক হিসেবে তুলে ধরেছেন। আচ্ছা, তিনি বলছেন যে পিপি যেহেতু আর্থিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী এবং টিকে থাকার জন্য কারোর ওপর বিন্দুমাত্র নির্ভরশীল নয়, তাই টমি আর অ্যানিকার সাথে তার যে সম্পর্ক তা সম্পূর্ণ নিঃস্বার্থ। ঠিক। সে তাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা বা নিরাপত্তা চায় না। এই চরম স্বাধীনতা এবং স্বনির্ভরতা থেকেই জন্ম নেয় বিশুদ্ধ বন্ধুত্ব এবং ভালোবাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ এটা। আর এটাই হল দ্য নর্ডিক থিওরি অফ লাভের মূল ভিত্তি। দ্য নর্ডিক থিওরি অফ লাভ? হ্যাঁ, সারা বিশ্ব মনে করে নর্ডিক দেশগুলো বুঝি অর্থনীতির দিক থেকে কট্টর সমাজতান্ত্রিক,
কিন্তু লর্ড স্ট্র্যাগার্ড ব্যাখ্যা করেছেন নর্ডিক মডেলের মূল লক্ষ্য অর্থনীতিকে সমাজতান্ত্রিক করা নয়। তাহলে কি? সমাজতন্ত্রের মোড়কে এটি আসলে ব্যক্তি স্বাধীনতার চূড়ান্ত রূপ। তাদের রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল সমাজের প্রতিটি ব্যক্তিকে, তা সে স্বামী, স্ত্রী, সন্তান বা বয়স্ক বাবা মা যেই হোক না কেন, সব ধরনের আর্থিক ও কাঠামোগত নির্ভরশীলতা থেকে চিরতরে মুক্ত করা। ওয়াও! সত্যিকারের ভালোবাসা বা নিঃস্বার্থ বন্ধুত্ব কেবল তখনই বিকশিত হওয়া সম্ভব যখন দুজন মানুষ সম্পূর্ণ স্বাধীন এবং সমান্তরাল অবস্থানে থাকে। মানে যখন বেঁচে থাকার দায়ে বাধ্য হয়ে কারোর ওপর নির্ভর করতে হয় না। একদম তাই। তখন মানুষের পারস্পরিক সম্পর্কগুলো হয় অনেক বেশি খাঁটি এবং শর্তহীন। কিন্তু একটু দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, বলুন। এই যে চরম ব্যক্তি স্বাধীনতার ধারণাটি, এটা কি মানুষকে একাকী, স্বার্থপর বা আত্মকেন্দ্রিক করে তোলে না? মানে আমরা তো জানি মানুষ সামাজিক জীব। একে অপরের ওপর নির্ভরতা ছাড়া কি সমাজ টেকে? সবাই যদি রাষ্ট্রের সহায়তায় সম্পূর্ণ নিজের মতো চলে এবং কারোর ওপর নির্ভরশীল না হয়, তাহলে পরিবার বা সমাজের পারস্পরিক বন্ধন কি দুর্বল হয়ে যায় না? এটা একটা খুব সাধারণ এবং বহুল প্রচলিত ভুল ধারণা। বরং বাস্তবতা হলো এর ঠিক উল্টো। উল্টো কিভাবে? নির্ভরতা এবং ভালোবাসার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, নর্ডিক দর্শন ঠিক সেই জায়গাটিতে আঘাত করে। যখন মানুষ বাধ্য হয়ে একে অপরের উপর নির্ভর করে না, তখন তাদের পারস্পরিক সম্পর্কগুলো আবর্তিত হয় শুধুই নিখাত ভালোবাসা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে। কোনো বাধ্যবাধকতা বা দায়বদ্ধতার চাপে পড়ে নয়, তাই তো? ঠিক তাই। যদি আমরা এর পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি, তবে বয়স্কদের যত্নের বিষয়টি একটা চমৎকার উদাহরণ হতে পারে। আচ্ছা, শুনি একটু। যুক্তরাষ্ট্রে বা বিশ্বের অনেক দেশে বয়স্ক বাবা মায়ের চিকিৎসার খরচ মেটাতে বা তাদের সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে অনেক মধ্যবিত্ত পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমাদের পরিচিত একটা দৃশ্য। এর ফলে পরিবারে অনেক সময় এক ধরনের প্রচ্ছন্ন ক্ষোভ, ক্লান্তি বা হতাশার জন্ম দেয়, যা কেউ প্রকাশ্যে স্বীকার করতে চায় না। সত্যি তাই। কিন্তু ফিনল্যান্ড বা সুইডেনে রাষ্ট্র এই দায়িত্বটি নিজের কাঁধে তুলে নেয়। বয়স্কদের চিকিৎসা বা দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের। ওয়াও! এর ফলে বয়স্ক ব্যক্তিরা জীবনের শেষ দিনগুলোতে তাদের সন্তানদের কাছে নিজেদের বোঝা বলে মনে করেন না। সন্তানরা যখন বাবা মায়ের কাছে যায়, তখন তারা শুধু গভীর ভালোবাসা থেকেই যায়। কোনো আর্থিক বা কাঠামোগত দায়িত্বের চাপে পড়ে নয়। একদম। এতে পারিবারিক বন্ধন দুর্বল হওয়ার বদলে বরং হাজার গুণ বেশি মজবুত এবং নির্ভেজাল হয়। অভাবনীয় একটা দৃষ্টিকোণ। রাষ্ট্র যখন আর্থিক চাপের বোঝাটা সরিয়ে নেয়, তখন মানুষ তার প্রিয়জনকে শুধু ভালোবাসার সময়টুকু পায়। হ্যাঁ। তার মানে একটি রাষ্ট্রের মূল লক্ষ্য যদি হয় প্রতিটি মানুষকে এভাবে সম্পূর্ণ স্বাবলম্বী করা, তবে সেই প্রক্রিয়ার শুরুটা কোথায়? শুরুটা হয় একেবারে জন্মের প্রথম দিন থেকে। জন্মের প্রথম দিন থেকে। চলুন তাহলে একটা আধুনিক পরিবার গঠনের বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। হ্যাঁ, চলুন। যুক্তরাষ্ট্রে বা উন্নত বিশ্বে সন্তান সাদা তুষারে ঢাকা জন্মদান ও বনভূমি, তার লালন হাজার পালন হাজার তো হ্রদ আর অত্যন্ত নৈসর্গিক ব্যয়বহুল। সৌন্দর্যের মানে মেরুপ্রভার এক হাসপাতালের ভদ্র বিল ও সুখী মেটাতে দেশ যেখানে ফিনল্যান্ড। অনেক সময় হাজার হাজার ডলার লেগে যায়। ফিনল্যান্ড সেখানে প্রজাতন্ত্র ফিনল্যান্ডের উত্তর ইউরোপের চিত্র একটি সম্পূর্ণ নর্ডিক দেশ। ভিন্ন এবং ইউরোপের অভিনব। সবচেয়ে উত্তরে অবস্থিত ফিনল্যান্ডে দেশগুলির একটা মধ্যে শিশু এটি পৃথিবীতে একটি। আসার আগেই দেশের রাষ্ট্র উত্তরে তার নরওয়ে, দায়িত্ব নেওয়া পশ্চিমে শুরু করে। সুইডেন, পূর্বে রাশিয়া, দক্ষিণে ফিনল্যান্ডের বাল্টিক সাগর, প্রতিটি নতুন সাগরের অপর পরিবার পাশে রাষ্ট্র থেকে এস্তোনিয়া। একটা বেবি বক্স বাল্টিক উপহার সাগরের পায়। অনেকগুলো Baby দ্বীপ box? ফিনল্যান্ডের হ্যাঁ, অন্তর্গত। আর এটা এই সকল কোনো দ্বীপের সাধারণ প্রায় বাক্স ৬৫০০টি নিয়ে এই গঠিত বক্সে হয়েছে নবজাতকের ওলান্দো দ্বীপপুঞ্জ। প্রথম এক বছরের জন্য প্রয়োজনীয় কখনো কখনো সবকিছু ফিনল্যান্ডকে থাকে। স্ক্যান্ডিনেভিয়ার অংশ হিসেবে মানে কি ধরা কি হয় থাকে? এবং স্ক্যান্ডিনেভিয়ার জামাকাপড়, সাথে দেশটির ডাইপার, ঘনিষ্ঠ শীতের সম্পর্কও কাপড়, রয়েছে। তোয়ালে, থার্মোমিটার, এমনকি হেলসিঙ্কি হল বাক্সটির ফিনল্যান্ডের নিচে একটা রাজধানী ছোট ও বৃহত্তম ম্যাট্রেস বা শহর। তোষক এটি দেওয়া ফিনল্যান্ডের থাকে। সর্বাধিক তার মানে জনবহুল ওই নগর শক্ত অঞ্চল। কার্ডবোর্ডের দেশটির বাক্সটি জিডিপির নিজেই প্রায় এক তৃতীয়াংশই শিশুর আসে জীবনের প্রথম হেলসিঙ্কি বিছানা হিসেবে মেট্রোপলিটন ব্যবহার এলাকা করা হতে। যায়। একদম ঠিক। আর সবচেয়ে দেশের সুন্দর প্রধান ব্যাপার আন্তর্জাতিক হলো, যাত্রী এই প্রবেশদ্বার হল বক্সটি পাওয়ার হেলসিঙ্কি কোনো বিমানবন্দর, আর্থিক যা মানদণ্ড ২০২৩ সালে নেই। প্রায় দেশের ১,৫৩ লক্ষ সবচেয়ে যাত্রী ধনী ব্যক্তি পরিবহন থেকে শুরু করে করেছে। সবচেয়ে দরিদ্র আরও ব্যক্তি ২৬টি সবাই বিমানবন্দরেও রাষ্ট্রের কাছ থেকে নির্ধারিত একই যাত্রী বক্স পরিষেবা পান। চালু এই রয়েছে। বেবি বক্সের ধারণাটি হেলসিঙ্কির ভুয়সারি শুধু বন্দর একটা হল সরকারি ফিনল্যান্ডের পলিসি বৃহত্তম হিসেবে কন্টেইনার নয়, বন্দর। মানে এর পেছনের দেশের মনস্তত্ত্বটি আরও আমাকে কিছু গুরুত্বপূর্ণ সবচেয়ে শহর বেশি হল মুগ্ধ করেছে। এসপো, তাম্পেরে, বিষয়টা আসলেই ভান্তা, চমকপ্রদ। তুর্কু, এটি কেবল কিছু কৌলু, জামাকাপড় বা লাহতি, খেলনার বাক্স নয়। কুওপিও, এটি এক ধরনের লুভাসকুলা, গ্রেট ওরি লেভেলার বা ইত্যাদি। সমাজকে এক সমতলে আনার সবচেয়ে শক্তিশালী
শক্তিশালী হাতিয়ার। উইকিপিডিয়ার তথ্য ঠিক অনুসারে বলেছেন। ফিনল্যান্ডের এর অর্থ ক্ষেত্রফল হলো বা আয়তন একজন 3,38,145 বর্গ কিলোমিটার, যা দুইটি বাংলাদেশের চেয়েও বেশ বড়। অথচ 2024 সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা মাত্র 56,35,971 জন, যা 1 কোটিরও কম। এই হিসাবে দেশের প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মতো মানুষ বসবাস করে, যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1350 জন মানুষ বসবাস করে। এটা অনেকটা সমাজের পক্ষ থেকে পাঠানো একটা ওয়ার্ল্ড ওয়েলকাম হ্যাপিনেস কিটের রিপোর্ট মতো। অনুযায়ী চমৎকার ফিনল্যান্ড টানা বলেছেন, 8 বছর ওয়েলকাম কিট। বিশ্বের আর সবচেয়ে এই সুখী দেশ সমতার হিসাবে বীজ স্থান দখল কিভাবে করে পুরো আছে। সমাজের এই দীর্ঘমেয়াদী সূচকে কাঠামো বাংলাদেশের বদলে অবস্থান দেয়, তা 134তম। বিশ্লেষণ করলে অবাক হতে অর্থাৎ হয়। বাংলাদেশের সেটা কেমন? মানুষের তুলনায় ফিনল্যান্ডে ফিনল্যান্ডের বাবা মানুষ মায়েরা অত্যন্ত সন্তান সুখী। জন্মের পর অন্তত 10 মাসের দেশটির সবেতন নিরাপত্তা ছুটি পান। প্রতিষ্ঠানের 10 উপর মাস? প্রায় হ্যাঁ, 92% এর বাসিন্দার বাইরেও আস্থা সন্তান রয়েছে। 3 বছর বয়স ইউরোপীয় হওয়া ইউনিয়নের পর্যন্ত প্রেক্ষাপটে তারা চাকরি ফিনল্যান্ডের না সামগ্রিক হারিয়েই অপরাধের ছুটিতে হার থাকতে বেশি পারেন নয়। এবং এখানে রাষ্ট্র দুর্নীতির তাদের একটা অভিযোগের ভাতা সংখ্যা দেয়। খুবই কম। ওয়াও, ট্রান্সপারেন্সি career হারানোর ইন্টারন্যাশনাল কোনো ভয় ফিনল্যান্ডকে নেই। ইউরোপের নীতিটি সবচেয়ে হলো কম দুর্নীতিগ্রস্ত daddy only, দেশগুলির মধ্যে একটি মানে হিসাবে স্থান কেবল দিয়েছে। বাবাদের জন্য নির্দিষ্ট ছুটির ব্যবস্থা। ফিনল্যান্ড আচ্ছা, বিশ্বের daddy অন্যতম only সুখী leave। এবং এই নিরাপদ ছুটিটা দেশ শুধু হিসেবে বাবারাই পরিচিত। নিতে পারবে। এখানে জীবনযাত্রার তারা মান না অনেক নিলে এটা উন্নত, বাতিল হয়ে স্বাস্থ্যকর যাবে। পরিবেশ, এই পরিষ্কার একমাত্র বাতাস নীতি এবং ভালো কিভাবে সামাজিক নিরাপত্তা সমাজের ব্যবস্থা গভীরে গিয়ে রয়েছে। পরিবর্তন আনে, এগুলির জন্য তা অনেকে ভাবলে ফিনল্যান্ডের অবাক প্রতি হতে আকৃষ্ট মানে হয়। এর ফলে কি হয় আসলে? ওয়ার্ল্ড এর ফলে ওমিটারের কর্পোরেট সর্বশেষ বা হিসাব চাকরির অনুসারে বাজারে ফিনল্যান্ডের নিয়োগকর্তারা গড়ায়ু তরুণ 82.24 নারীদের বছর। চাকরিতে আর দ্বিধা করে না। দেশটির জাতীয় পশু কারণ হলো তারা বাদামি জানেন, ভাল্লুক। সন্তান যদিও হলে দেশটিতে শুধু বাদামি নারী ভাল্লুক কর্মীই খুব নয়, বেশি একটা দেখা পুরুষ যায় না। কর্মীটিও দীর্ঘ ছুটিতে যান। ফিনল্যান্ড ছিল ইউরোপের God! প্রথম দেশ তার যেখানে মানে নারীরা কর্মক্ষেত্রে ভোটাধিকার নারীদের এবং প্রার্থী প্রতি যে হওয়ার সুযোগ অদৃশ্য পেয়েছিল। বৈষম্য থাকে তা দূর হয়ে যায়। ঠিক তাই। ফিনল্যান্ডকে হাজার হ্রদের পাশাপাশি দেশ বলা হয়, পুরুষরা জীবনের যদিও শুরু বাস্তবে থেকেই দেশটিতে সন্তানের হাজারের diaper চেয়ে বদলানো অনেক বেশি বা লেক ঘরের রয়েছে, কাজে অভ্যস্ত যার হয়ে সংখ্যা ওঠে, প্রায় যা 1,80,000-এরও বেশি, দীর্ঘমেয়াদে স্বামী-স্ত্রীর যা মধ্যে এটিকে এক বিশ্বের অভূতপূর্ব সবচেয়ে বেশি সাম্য তৈরি করে। হ্রদযুক্ত আর দেশগুলির রাষ্ট্র কিন্তু একটি করে এখানেই থেমে তুলেছে। যায় না। যখন এই বাবা মা তাদের দেশটিতে কর্মক্ষেত্রে 41টি ফিরে জাতীয় যান, উদ্যান তখন রয়েছে। তাদের সন্তানের কি ফিনল্যান্ডের হবে? বেশিরভাগ অংশই Daycare পাইন বন ব্যাপারটা, দ্বারা তাই তো? আচ্ছাদিত। হ্যাঁ, দেশের তাদের প্রায় জন্য 75% রয়েছে অঞ্চলই অত্যন্ত বনভূমি। উন্নত মানের এবং অনুমান সাশ্রয়ী করা হয় মূল্যের যে daycare ইউরোপীয় বা শিশু ইউনিয়নের বিবাহ সমস্ত যত্ন কাঠ কেন্দ্র সম্পদের 1/3 পরিবারের আয়ের এখানেই উপর রয়েছে। ভিত্তি করে এর ফি নির্ধারিত হয়। যা কাঠ নিম্ন ফিনল্যান্ডের আয়ের সবচেয়ে মানুষদের জন্য গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রাকৃতিক free। সম্পদ। Right. এছাড়াও দেশটিতে এই রয়েছে একটিমাত্র লোহা, কাঠামোগত সুবিধার ক্রোমিয়াম, কারণে তামা, কোনো নিকেল, মানুষকে, বিশেষ করে মিঠা পানি, নারীদের, সোনা career আর ইত্যাদি। সন্তান, এই দুটোর 2015 মধ্যে সালে কোনো একটিকে ফিনল্যান্ডে বেছে সোনার নেওয়ার মতো উৎপাদন ছিল কঠিন ও নির্মম 9 মেট্রিক মানসিক টন। যন্ত্রণায় ভুগতে হয় না। দুর্নীতির ধারণার একদম। সূচকে ফিনল্যান্ড আর অন্য এই যে কোনো দেশের স্বাবলম্বী তুলনায় করার পুরো অনেকবার কম প্রক্রিয়াটি দুর্নীতিগ্রস্ত কিন্তু দেশের শিশুর তালিকায় জন্মের শীর্ষে পর অবস্থান বা করেছে। শৈশবেই থেমে যায় না। করাপশন আচ্ছা। পারসেপশন ইন্ডেক্স শিশুটি যখন বড় হয়ে 2024-এ দেশের প্রাপ্তবয়স্ক স্কোর হতে থাকে, 88। তখন এর আগে কেবল প্রথম স্থানে ডেনমার্ক আছে, যার স্কোর 90। এই সূচকে বাংলাদেশের স্কোর 23, অর্থাৎ দেশটিতে সুশাসন, স্বচ্ছতা ও আইনের শাসন যারা রয়েছে। পড়াশোনা শেষে স্বাধীনভাবে ফিনল্যান্ডের স্বাবলম্বী আবহাওয়া হতে না ঋতুভেদে পেরে ব্যাপকভাবে পুনরায় পরিবর্তিত তাদের হতে বাবা পারে। মায়ের বাড়িতে ফিরে গ্রীষ্মকাল আসতে সাধারণত বাধ্য হয়। মে হ্যাঁ, থেকে বিশ্বে এই সেপ্টেম্বরের প্রবণতা প্রথম ক্রমশ দিকে বাড়ছে। স্থায়ী হয় কিন্তু এবং নর্ডিক তাপমাত্রা 30 দেশগুলোতে ডিগ্রি এটি প্রায় সেন্টিগ্রেড দেখাই পর্যন্ত যায় না পৌঁছাতে বললেই পারে। চলে। কারণ এখানকার কি? কারণ শরৎকাল সেখানে অন্ধকার ও উচ্চশিক্ষা বৃষ্টিবহুল। প্রায় সম্পূর্ণ ডিসেম্বরের শুরুতে অবৈতনিক। হেলসিঙ্কিতে শুধু তাই শীতকালীন নয়, তুষারপাত শুরু হয় শিক্ষার্থীরা এবং রাষ্ট্র শীতকালের থেকে তাপমাত্রা জীবনযাত্রার ব্যয় -40 ডিগ্রি নির্বাহের জন্য সেন্টিগ্রেড নিয়মিত পর্যন্ত নেমে ভাতা যেতে পায়। পারে। আচ্ছা, তার এ মানে পর্যন্ত ফিনল্যান্ডে পড়াশোনার রেকর্ড খরচের করা জন্য বা সর্বোচ্চ বাড়ি ভাড়ার তাপমাত্রা জন্য হল তাদের বাবা মায়ের 37.2 ব্যাংক ডিগ্রি অ্যাকাউন্টের সেন্টিগ্রেড উপর মুখাপেক্ষী এবং হয়ে সর্বনিম্ন থাকতে হয় না। তাপমাত্রা হল ঠিক। তারা তাদের -51.5 ডিগ্রি নিজেদের শর্তে সেন্টিগ্রেড। স্বাধীনভাবে জীবন শুরু করতে পারে। এই ফিনল্যান্ডের পয়েন্টটা কিছু অংশে, আমাদের বিশেষ করে আলোচনার আর্কটিক সবচেয়ে সার্কেলের আকর্ষণীয় উত্তরে অংশে নিয়ে যায়। বছরের নির্দিষ্ট সময়ে শৈশবের টানা এই অনেক দিন সমতা পর্যন্ত দিন যখন এবং টানা প্রতিযোগিতামূলক অনেক দিন স্কুল পর্যন্ত জীবনে রাত গিয়ে থাকে। পৌঁছায়, তখন এই কিভাবে ঘটনা এই দুটিকে বলা হয় স্বাধীনতা এবং মিডনাইট সান সমতার এবং কাঠামো পোলার টিকে নাইট। থাকে? ফিনল্যান্ডের এখানেই আসে সর্বোত্তরের স্থান, ফিনল্যান্ডের যা বিশ্ববিখ্যাত নর্থক্যাপের শিক্ষা কাছাকাছি ব্যবস্থার অবস্থিত। কথা। এখানে গ্রীষ্মকালে ফিনল্যান্ডের প্রায় স্কুলগুলো 73 তো দিন সারা ধরে বিশ্বে সূর্য দিগন্ত পড়াশোনার রেখার উপরে মানের থাকে, জন্য বিখ্যাত। অর্থাৎ দিন থাকে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেখানে প্রায় একইভাবে কোনো শীতকালে প্রাইভেট প্রায় স্কুল নেই। 51 দিন ধরে প্রাইভেট স্কুল সূর্য না দিগন্তের থাকার নিচে বিষয়টা থাকে, আসলে তাদের যার ফলে টানা বৃহত্তর অন্ধকার বা দর্শনেরই রাত অংশ। থাকে। ফিনল্যান্ডের সংবিধান এখানে প্রতিটি পোলার নাইটের নাগরিকের সময় জন্য আকাশে সমান অরোরা দেখা এবং যায়। উন্নত মানের অরোরা হলো শিক্ষার রাতের অধিকার আকাশের নিশ্চিত এক করেছে। মহাজাগতিক আলোর নৃত্য, সেখানে যেখানে এমন রং কোনো আর প্রাইভেট আলোর ছটা স্কুল নেই খেলে যারা বেড়ায় নিজেদের দিগন্ত মতো থেকে সিলেবাস দিগন্ত বানিয়ে পর্যন্ত। চড়া ফি আদায় করে শিক্ষার নামে আর ব্যবসা করতে মধ্যরাতের পারে। সূর্যের এই সব দিনগুলিতে স্কুলই রাষ্ট্রের ফিনল্যান্ডের টাকায় চলে নয়নভিরাম এবং উপকূলীয় সবাই একই এলাকাগুলিতে জাতীয় হাজার শিক্ষাক্রম হাজার মানুষ অনুসরণ নৌকা করে। নিয়ে বেড়াতে কিন্তু আসে। এই জায়গাটিতে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই। ফিনল্যান্ডের আচ্ছা, মানুষ বলুন। শান্ত, আমরা জানি সংরক্ষিত, ফিনল্যান্ডে সময়ানুবর্তী, কোনো প্রকৃতিপ্রেমী
এবং অত্যন্ত সৎ ও বাস্তববাদী। তাদের জীবনচর্যায় শৃঙ্খলা, সমতা এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধ প্রতিফলিত হয়। ফিনিশরা নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং অন্যের ব্যক্তিগত স্থানকে সম্মান করে। পাবলিক ট্রান্সপোর্ট বা অপেক্ষার স্থানে তারা অপ্রয়োজনীয় কথা বলা বা উচ্চস্বরে হাসাহাসি করা থেকে বিরত থাকে। এসব কোনো মূল্যায়ন পরীক্ষায় না থাকে, ফিনল্যান্ডে অপরিচিত কারোর সাথে হুট করে আলাপ শুরু করা অস্বাভাবিক। ট্রেনে বা বাসে একজন আরেকজনের কাছ থেকে দূরে বসতে পছন্দ করেন। তারা কাউকে বিরক্ত না করাকেই সৌজন্যতা মনে করে। কথোপকথনে মাঝে মাঝে নীরবতা সাধারণ একটি বিষয় এবং এটিকে অস্বস্তিকর বলেও মনে করা হয় না। আস্থার মধ্যে
আস্থা। ফিনিশরা অত্যন্ত সময়ানুবর্তী, মিটিং, অ্যাপয়েন্টমেন্ট বা সামাজিক অনুষ্ঠানে সবসময় সময় মতো পৌঁছানোর চেষ্টা করে। এখানে দেরি করাকে অসম্মানজনক বলে মনে করা হয়। তারা আড়ম্বর পছন্দ করে না, দামি গাড়ি বা ব্র্যান্ডিং দিয়ে নিজেকে বড় করে দেখানোর প্রবণতা তাদের ভেতরে নেই। আর শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার ফিনিশরা প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসে। বন, হ্রদ এবং প্রকৃতির কাছাকাছি থাকা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রীষ্মকালে তারা হাইকিং, ক্যাম্পিং, অনেকটা ডাক্তারদের হাসপাতালে ইন্টার্নশিপ করার মতো। একদম ঠিক। ফিনল্যান্ডের মানুষ আইন ও নিয়মকানুন মেনে চলতে অত্যন্ত সচেতন। ট্রাফিক আইন থেকে শুরু করে সামাজিক রীতিনীতি সবকিছুতেই তারা শৃঙ্খলা মেনে চলে। তাদের উপর পূর্ণ আস্থা রাখে। বুঝতে পারছি। দেশটিতে 56 লক্ষ মানুষের জন্য প্রায় 20 লক্ষ সাউনা রয়েছে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই সাউনা আছে। সাউনা হলো ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী এক ধরনের গরম কক্ষ, যেখানে মানুষ শরীর ও মনকে বিশ্রাম দিতে উচ্চ তাপমাত্রায় ঘাম ঝরায়। তাদের পড়াশোনার এটি একটি ধীর, আরামদায়ক ও শিথিলীকরণ প্রক্রিয়া যা শরীর থেকে টক্সিন বের করে দেয়, রক্ত সঞ্চালন বাড়ায় এবং মানসিক চাপ কমায়। ইউনিফর্ম নেই, বাইরে থেকে দেখলে মনে হতে পারে ফিনল্যান্ডের সরকারি ভাষা দুটি, ফিনিশ এবং সুইডিশ। খেলছে। দেশের নাগরিকদের ফিনিশ বা ফিন বলা হয়। ফিনরা স্কুলে বাধ্যতামূলক ইংরেজি এবং সুইডিশ ভাষাও শেখে। এই পুরো শিক্ষা ব্যবস্থার ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্বত হলো হালতি, যার উচ্চতা 1324 মিটার। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো আইস হকি, স্কিং, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল ইত্যাদি। অভিজিৎ ব্যানার্জি দেশের এবং লোকেরা সাঁতার, মোটর স্পোর্টসও বেশ পছন্দ করে। শিক্ষার দুটি সম্পূর্ণ বিপরীত পদ্ধতির কথা উল্লেখ করেছেন। ফিনল্যান্ড 2035 সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। সাপ্লাই বা সরবরাহ। উইকিপিডিয়ার 2024 সালের তথ্য অনুসারে দেশের মানুষ ধর্মীয়ভাবে 64.2% খ্রিস্টান, 34.9% নাস্তিক এবং 2% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। এর ফলে 2024 সালের তথ্য অনুসারে দেশের মানুষ জাতিগোষ্ঠী অনুসারে 88.9% ফিনল্যান্ডবাসী এবং 11.1% অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে। সাম্প্রতিক অভিবাসনের ফলে দেশে উল্লেখযোগ্য সংখ্যক জাতিগত এস্তোনিয়ান, রাশিয়ান, ইউক্রেনীয়, ইরাকি, চীনা, সোমালি, ফিলিপিনো, ভারতীয় এবং ইরানি রয়েছে। যেখানে শিশুর শিক্ষার মান নির্ভর করে 2024 সালের হিসাব অনুযায়ী এই মানুষগুলি 47% একজনে একটি পরিবার, 32% দুইজন মিলে একটি পরিবার এবং 21% 3 বা তার বেশি ব্যক্তি মিলে একটি পরিবার হিসেবে বসবাস করছে। বাজারের পণ্য হিসেবে দেখে ফিনল্যান্ডের মানুষ বিশ্বের অন্য যে কোনো দেশের মানুষের তুলনায় বেশি পরিমাণ কফি পান করে থাকে। গ্লোবাল পিস ইনডেক্স 2025 সালের রিপোর্ট অনুসারে দেশটি শান্তিতে 10ম স্থানে রয়েছে, যা একেবারে প্রথম সারিতে পড়ে। এই শান্তি সূচকে বাংলাদেশ 123তম স্থানে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ফিনল্যান্ড অনেক বেশি শান্তিপূর্ণ। ইতিবাচক বৈষম্যের মতো একটা গ্লোবাল টেরোরিজম ইনডেক্স 2025 সালের রিপোর্ট মতে দেশের র্যাঙ্ক 72, এই সূচকে বাংলাদেশের র্যাঙ্ক 35। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ফিনল্যান্ডের সন্ত্রাসবাদের প্রবণতা অত্যন্ত কম। বাবা মায়ের শিক্ষার হার তুলনামূলক কম। ফিনল্যান্ড প্রথম বিশ্বের একটি অত্যন্ত শিল্পোন্নত দেশ। ফিনিশ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হল কাগজ এবং ইস্পাত পণ্য। এক সময়ের জনপ্রিয় মোবাইল নোকিয়া মূলত ফিনল্যান্ডের একটি কোম্পানি, যার নামকরণ করা হয়েছে নোকিয়া নামক একটি ছোট শহরের নামানুসারে। দেশের বিশ্ববিখ্যাত কিছু পণ্য বা ব্র্যান্ড হল নোকিয়া, কোনে, রোভিও, সুপারসেল, ফিস্কার্স, মারিমেক্কো, ইত্তালা, ভালিও, আর্টেক্স ইত্যাদি। আর সবচেয়ে বড় চমক শেষ বরফ যুগের প্রায় 9000 খ্রিস্টপূর্বাব্দে ফিনল্যান্ডে প্রথম বসতি স্থাপন করা হয়েছিল। ফিনল্যান্ড 1917 সালের 6 ডিসেম্বর রাশিয়া থেকে স্বাধীন হয়। রুশ বিপ্লবের পর ফিনল্যান্ড তার স্বাধীনতা ঘোষণা করে। পরের বছর একটি গৃহযুদ্ধ শুরু হয়, যেখানে কমিউনিস্ট বিরোধী শ্বেতাঙ্গরা বিজয়ী হয়। 1919 সালে ফিনল্যান্ডের প্রজাতন্ত্রের মর্যাদা নিশ্চিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড কোল্ড ওয়ার এবং ধারাবাহিক যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং পরে ল্যাপল্যান্ড যুদ্ধে নৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। ফিনিশ প্রতিরক্ষা বাহিনীতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী রয়েছে। 1950 সাল পর্যন্ত ফিনল্যান্ড মূলত একটি গ্রামীণ এবং কৃষি নির্ভর দেশ ছিল। যখন এটি দ্রুত শিল্পায়ন এবং নর্ডিক ধাঁচের কল্যাণ রাষ্ট্র অনুসরণ করে, তখন এটি উন্নত অর্থনীতি এবং উচ্চ মাথাপিছু আয়ের দেশে পরিণত হয়। শীতল যুদ্ধের সময় ফিনল্যান্ড
ফিনল্যান্ড নিরপেক্ষতার একটি আনুষ্ঠানিক নীতি গ্রহণ করে। তারপর থেকে এটি 1995 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, 1999 সালে ইউরোজোনের সদস্যপদ লাভ করে। বইয়ের এবং আজকের আলোচনার সবচেয়ে প্রাসঙ্গিক 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ফিনল্যান্ডের রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটে। গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়। পাশাপাশি রাশিয়ানদের ফিনল্যান্ড ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। কোন নাগরিককে তার জীবনের ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর 2023 সালে ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করে। তো আজকের এই সেশন থেকে 2002 সাল থেকে দেশটি তার প্রচলিত মুদ্রা বাদ দিয়ে ইউরোতে পরিবর্তিত হয়। অর্থাৎ 2002 সাল থেকে দেশটির মুদ্রা হলো ইউরো। বর্তমানে এক ইউরো সমান 142.47 বাংলাদেশি টাকা। কাঠামোগত ফিনল্যান্ডে বিশ্বের সবচেয়ে বিস্তৃত কল্যাণ ব্যবস্থা রয়েছে, যা সকল বাসিন্দার জন্য উপযুক্ত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। তবে আমাদের একটু ফিনিশ সংবিধানের 6 নম্বর ধারায় বলা হয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়া কাউকেই লিঙ্গ, বয়স, উৎপত্তি, ভাষা, ধর্ম, বিশ্বাস, মতামত, স্বাস্থ্যের অবস্থা, অক্ষমতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণে ভিন্ন